প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সড়কটি যেন সোনা দিয়ে মোড়ানো হবে কক্সবাজার মাতার বাড়ি। শিশুটির অবস্থার আরও অবনতি, 12 স্থানে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ। ব্যবসায় নৈতিকতার দৃষ্টান্ত রেখে গেলেন সৈয়দ মঞ্জুর এলাহি। দৈনিক সমকাল, ডায়ালাইসিস যন্ত্রের দরপত্রে ষড়যন্ত্র, বিলুপ্ত হচ্ছে এনবিআর, বন্ধ হবে সরকারের হস্তক্ষেপ। দূরদর্শী ব্যবসায়ী নেতা সৈয়দ মঞ্জুর এলাহির প্রয়াণ। দৈনিক যুগান্তর, বগুড়া পুলিশ লাইনে আয়নাঘর, জল্লাদের ভূমিকায় অ্যাকশন গ্রুপ। স্থায়ী কমিটির বৈঠকে মাঠে থাকার সিদ্ধান্ত, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। কালের কণ্ঠের শিরোনাম, এবারও গ্রীষ্মে ভোগাবে লোডশেডিং। রিসিভার থাকছে না, নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বেক্সিমকো। বাংলাদেশ প্রতিদিন, আন্দোলন থামাতে হিমশিম, চলে গেলেন শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহি। শিক্ষকদের কর্মসূচিতে ফের জলকামান। জাতিসংঘ মহাসচিব আসছেন আজ, যাবেন রোহিঙ্গা শিবিরে। সিলেটের রহস্যময়ী কে এই হেলেন। খবরের কাগজ, রোহিঙ্গা ইস্যু আবার লাইমলাইটে, জাতিসংঘ মহাসচিব আসছেন, লাখো মানুষের সঙ্গে ইফতার কাল। আমাদের সময়, রোহিঙ্গা সংকট উত্তরণ প্রত্যাশায় ঢাকা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠক। আমার দেশ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ নেতাদের। লাকি, ইমরান সহ শাহবাগীদের গ্রেপ্তার দাবিতে উত্তাল দেশ। দেশ রূপান্তর, করোনায় প্রকল্প পরিচালকের আগ্রহ ছিল কেনাকাটায়। হাসিনা, ইমরান সহ 5 জনকে গ্রেপ্তারে পরোয়ানা। শাপলা চত্বরের ঘটনার ট্রাইব্যুনালে মামলা। সময়ের আলো, এনসিপিকে চাপে রাখবে বিএনপি। জাতিসংঘ মহাসচিব আসছেন আজ, 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন গুতেরেস ও ইউনুস। কালবেলা শিরোনাম, বড় পরিবর্তন আসছে পুলিশের নিয়োগে। দৈনিক দিনকাল, গ্যাস সংকটে শিল্প কলকারখানার উৎপাদন ব্যাহত। আওয়ামী লীগ ছদ্মবেশ ধারণ করে চাঁদাবাদি করছে আব্বাস। দৈনিক জনকণ্ঠ, সংসদ নির্বাচন প্রশ্নে ভিন্ন অবস্থানে 3 পক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যমের ভিত্তিহীন প্রতিবেদন উদ্বেগজনক, আইএসপিআর এর প্রতিবাদ। দৈনিক করতোয়া, আন্দোলন যেন থামছেই না, জাতিসংঘ মহাসচিব আসছেন আজ। আপনি শিরোনাম শুনলেন, আমরা একটু শুরুতেই দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ীর প্রয়াণ হলো, তাকে নিয়ে একটু কথা বলতে চাই। শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, নীতি নৈতিকতার ক্ষেত্রেও তিনি একটি জ্বলন্ত উদাহরণ। ব্যবসায় নৈতিকতার দৃষ্টান্ত রেখে গেলেন সৈয়দ মঞ্জুর এলাহি। অবশ্যই অসাধারণ একজন ব্যবসায়ী ছিলেন। মানে কল্পনা শক্তি এবং তার যে ভিশন, খুবই দূরদর্শী ভিশন ছিল। বহু আগে থেকেই তার কোম্পানির জুতো কিন্তু ইতালিতে এক্সপোর্ট হতো। আমরা অ্যাপেক্স আগে প্রথমে শুরু করে হলো তার চামড়া এক্সপোর্ট করতে, তারপরে অ্যাপেক্স জুতোর কারখানা দেয়, পরে জুতোই মানে সেখানে হতো। ভালো, বাংলাদেশের যদি 1 নম্বর কোনো প্রোডাক্ট বলেন অ্যাপেক্সের জুতো। আমরা নিজেরাও তার শুরুর গল্পটা পড়লাম, যে মানে কিভাবে নীতি নৈতিকতার মাধ্যমে নিজেকে তৈরি করা এবং ব্যবসা তৈরি করা, এবং পরপর 2বার তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তো এটা ছিল বলেই ওনার কোম্পানি বা ওরা নিয়ে কোনো বিতর্ক নেই। অথচ দেখেন কত বড় বড় শিল্পপতি, তাদের নিয়ে বিতর্কে মানে একটা সুযোগ পেলেই অন্য সুযোগ নাই আর কি। এই দিক থেকে তিনি সত্যিকার অর্থে মানুষ ছিলেন। মানুষের যে আমরা তাদেরকে মানুষ বলি, সে মানবতা তার ভিতরে 100% ছিল।
আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তার বিদেহীর আত্মার প্রতি অবশ্যই ব্যক্তিগতভাবে এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আমরা বিদেহী আত্মার মুক্তিপদ। জাতিসংঘের মহাসচিব আসছেন আজকে ঢাকায়, এবং যেটা হচ্ছে কাল লাখো রোহিঙ্গার সঙ্গে উনি ইফতার করবেন, মানে চিন্তা করা যায় যে অনেক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন, এবং যেটা বলা যাচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটা আবার হয়তো আলোচনার মধ্যে আসবে। কিন্তু যে সময়ে রোহিঙ্গাদের খাবারের টাকা কমিয়ে দেওয়া বা অমুক করা সবকিছু মিলিয়ে যখন একটা উদ্বেগজনক পরিস্থিতি, তখন তো জাতিসংঘ মহাসচিবের এই সফরকে একটা আশার আলো দেখা যায় নাকি? আমরা তো অবশ্যই আশার আলো দেখি জাতিসংঘের মহাসচিব যদি এই ব্যাপারে মানেই করেন। তবে সবচেয়ে বড় বিষয় হলো তার উদ্যোগ কার্যকর হোক, এটাই হলো বড় বিষয়, যাতে রোহিঙ্গারা দেশে প্রত্যাবর্তন করতে পারে, পুনর্বাসিত হতে পারে। মানে সেটাই তো হওয়ার কথা, এটা হওয়ার কথা। কিন্তু এখন যে রোহিঙ্গার যে অবস্থা বা ওইখানে ওই দেশের যে অবস্থা, তাতে তো অনেকে আবার বলবার চেষ্টা করছেন যে ওটার যদি পরিস্থিতি, ওই দেশের পরিস্থিতি যদি শান্ত না হয় তাহলে এরা যাবে কিভাবে? না, এখন ওই রোহিঙ্গাদের যে এলাকা, সে এলাকাটা কিন্তু এখন আরাকান আর্মির দখলে, রাখাইনদের দখলে। রাখাইন এবং রোহিঙ্গা এরা একই সামাজিক পরিপ্রেক্ষিতের মানুষ। এখন তারা যদি রাখাইন প্রদেশের এই আরাকান আর্মি যদি অ্যাকসেপ্ট করে তাহলে এদেরকে নেওয়া যায়। তবে সবচেয়ে বড় বিষয় যেটি, সেটা হলো যে আমাদের দুপাশে দুটি বড় দেশ আছে, তাদের ব্যাপক রাজনৈতিক সামরিক প্রভাব এবং সদিচ্ছা থাকলে এটা পুনর্বাসন বা প্রত্যাবাসন করা সম্ভব। এটাই জরুরি হওয়া উচিত, কারণ যে মানুষ যে দেশের মানুষ সে দেশেই তাকে ফিরে যাওয়া উচিত। ব্যাপারটা এরকম দাঁড়ালো না যে আমরা একটা মানবিক বিপর্যয়ের কথা ভেবে তাদেরকে আশ্রয় দিলাম, যেন এটা আমরা ভুল করলাম। একটা মনে হলো যে এটা আমাদের, না, ভুল করিনি, আমাদের এটা কর্তব্য ছিল, আমরা সেটা করেছি। কিন্তু এখন তোমরা যেভাবে যারা তাদেরকে অস্ত্রের মুখে, গুলির মুখে এই দেশে আসতে বাধ্য করেছে, তারা তো হটে গেছে। এখন নতুন একজন ওই প্রদেশের নিয়ন্ত্রণে আছে হইল রাখাইনরা। তো তারা যদি চায় যে তাদেরই জনগোষ্ঠী, তাদেরই প্রতিবেশী, তাদেরই ঘরের মানুষ, হ্যাঁ, তাদেরকে তারা ফিরে নেবে না উচিত। একই সাথে আমরাই বা কতদিন তাদেরকে রাখবো? যেমন ধরেন গত পরশু আমি শিরোনাম পড়লাম যে রোহিঙ্গাদেরকে এই দেশে আমাদেরই কিছু দুষ্ট মানুষ তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বা তাদেরকে ভোটার বানানোর নানা ধরনের চেষ্টা তদবির করছেন। আমার দেশের মানুষ না, অথচ আমার দেশের ভোটার হয়ে যাচ্ছে। যে দুর্ভাগ্যজনক যে আমাদের কিছু মানুষ এইরকম অপকর্ম করছে। এটা এই যে নৈতিক অবক্ষয় আমাদের ভিতরে, সেটা মারাত্মক এই জন্য যে আমরা নিজেরাই তো প্রচুর মানুষ, তাই না? আমাদের সীমান্তগুলো অরক্ষিতই বলতে পারি। কারণ আপনি দেখেন কক্সবাজার এলাকার যে সীমান্ত, ওই সীমান্তে কিন্তু মাদকের চোরাচালান, অস্ত্রের যে চোরাচালান হচ্ছে, এর সঙ্গে রোহিঙ্গারাও জড়িত। ওই আঞ্চলিক যে খারাপ মানুষগুলো, তারা কিন্তু জড়িত। তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এটাই একটা বড় জিনিস। আর মূল জিনিসটা যেটা হলো যে যদি রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা উচিত, সেটা যদি করা যায়, তার জন্য চীন এবং ভারতকে অবশ্যই এটা সহযোগিতা করতে হবে। এবং যেহেতু এই দুটো রাষ্ট্রই হলো জাতিসংঘের সদস্য এবং আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ, তাই না? তো তাদের উচিত যে আমাদের মতো গরিব দেশ, ছোট্ট দেশের, এত জনবহুল দেশের ভিতরে আবার 11, 12, 13 লক্ষ 14 লক্ষ মানুষকে এখন হয়ে গেছে প্রায় 13। স্বাভাবিক, এটা জন্মহার তো আছে। তো এই জিনিসটা তাদের উচিত যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ভারত এবং চায়নাকে উদ্যোগ নিতে হবে, এবং যাতে মিয়ানমার বিষয়টা ফিল করে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ফিল করে, সেটা তাদেরকে তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে একাধিকবার আন্দোলন নিয়ে কথা বলেছি, বিভিন্ন ধরনের আন্দোলন নিয়ে। যেমন ধরেন আজকেও এই যে 5 দফা দাবিতে কর্মবিরতি পালন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা, গার্মেন্টস কর্মীরা তাদের আন্দোলন করছে, চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা আন্দোলন করছে, জল কামান কালকেও আবার তাদের উপরে ফেলা হয়েছে। তো একটু সময় কি আন্দোলনেরই সময় এটা, নাকি একটু রয়েছে থাকার সময়? না, এটা ঠিক আন্দোলনের সময় না। এটা আপনাকে বুঝতে হবে যে সামাজিক অবস্থা যেরকম,
আন্দোলন তো এটা হতেই হবে। ধরেন এখন রোজার মাস, তাই না, রমজানের ভিতরে, এরপরে ঈদের পর। কিন্তু আমি একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই, যেমন চিকিৎসকরা ধর্মঘট করলেন, কিছু কিছু পেশা আছে যে পেশাগুলো ভেতরে ভেতরে আলোচনার মাধ্যমে যদি করে ফেলা যায় তাহলে খুব সুবিধা। যেমন চিকিৎসকরা ধর্মঘট করলে বা হাসপাতাল যদি রুগী না দেখে তাহলে তো সেখানে একটা জীবন মরণের প্রশ্ন আসে। মানে আমি একটা বিনীত সেই প্রশ্নটাই বড় অভিযোগ। যারা এটার কি বলে কর্তব্য পালন করার দায়িত্বে, সেই কর্তৃপক্ষ কেন এই সমস্যাকে জিয়ে রাখছেন, অত দূর নিয়ে যাচ্ছে না জিয়ে রাখছেন, তারা কেন এটা সমাধান নিয়ে যাচ্ছেন না, এটা হলো বড় বিষয়। ইজিলি সমাধানে যাওয়া যায়, কারণ তারা তো যৌক্তিক দাবি তাদের। যদি অযৌক্তিক হয় তাহলে বলেন যে এই ক্ষেত্রে অযৌক্তিক, অতএব তাদেরকে মানে দেওয়া যাবে না, সেটা প্রকাশ্যে বলেন। আর যদি যৌক্তিক হয় তাহলে সেটা অ্যাকোমোডেট করেন, এটাই হলো দায়িত্ব। সেটা না করে কিছু লোক আছে এটাকে লিঙ্গারিং করা, একে মানে পেঁচিয়ে তোলা, একে আরও বার্নিং করে তোলা। কিছু লোকের মানসিকতাই এইরকম, যারা সরকারের যারা আছেন, তাই না। আমি মনে করি যে এই যে ইয়েদের গার্মেন্টসের কর্মীদের, তো এদের উচিত এদেরকে মানে 15 রোজার পরেই এদেরকে সমস্ত বোনাস টোনাস। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে প্রত্যেকটা ঈদে কিন্তু গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা বিষয়গুলো নিয়ে এই একই রকম আন্দোলন চলে এবং এই আলোচনা হয়, আমরা আলোচনা করি, নানা ধরনের কথাবার্তা হয়, তারপরে সেই টাকাটা তো আবার দিয়ে দেওয়া হয়। দেখেন এই যে ঢাকা টাঙ্গাইল রোডের উপরে কালিয়াকৈর বা ওই যে এলাকায় যে আন্দোলনগুলো হলো, দুজন নারী শ্রমিককে মেরে ফেলার বিষয় নিয়ে, এই 15টা গার্মেন্টস বন্ধ করে দিয়েছে গার্মেন্টস। কেন? তাতে কি আপনার এই আন্দোলন থামবে? বরং আন্দোলনকে আরো বড় করবে তো। কারণ এই 15টা যাবে কোথায় না, শুধু দুটো বিষয়, একটা বেতন, একটা বোনাস। এই রোজার রমজানের দিনে এইরকম কাজ করলে তাই মালিকগুলোর মেন্টালিটি কি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মেন্টালিটিতে যদি এইরকম অমানবিক দৃষ্টিভঙ্গি থাকে তাহলে বুঝতে হবে যে তারা তৃতীয় কোনো বিষয়কে কেন্দ্র করে এটা করছেন। এটা দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্যজনক যে তার উৎপাদনের যে হাতিয়ার, সেই শ্রমিকদের তিনি বঞ্চিত করতে চান। এটা তো একজন শিল্পপতির দৃষ্টিভঙ্গি হতে পারে না, কখনোই না। ও মানে অচিরাত এদেরকে বেতন ভাতা সহ যত দাবি আছে সংকট সমাধান, মানে এগুলো না দেওয়া পর্যন্ত সংকট সমাধান হবে। অবশ্যই অবশ্যই। আমি প্রথমে আপনাকে বলছিলাম যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি, এবং সরকার বিএনপিকে বৈষম্য বিরোধী ছাত্রদের এই শক্তি মনে করে। বিএনপিকে নয়, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে। এবং দৈনিক জনকণ্ঠের শিরোনাম হয়েছে সংসদ নির্বাচন প্রশ্নে ভিন্ন অবস্থানে তিন পক্ষ। বিএনপি চায় আগে সংসদ নির্বাচন, জামায়াত স্থানীয় নির্বাচন, এবং এনসিপিপি চায় সংস্কার। তাহলে হবে কি না, এখন প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত থাকবেই, এটাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। না কেন আপনার সঙ্গে আমার মত ভিন্নতা থাকে, এক জায়গায় তো দাঁড়াতে হবে। কিন্তু কেন্দ্রীয়ভাবে বা জাতীয়ভাবে একটা বিষয়কে কেন্দ্র করে এটা করতে হবে যে হ্যাঁ, জাতীয় এই প্রশ্নে আমরা এইখানে যাব। তো এখানে ভিন্ন মত দিলে কোনো কারণ নেই। আর এই যে এনসিটিপি কি আর না ওদের এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে দাবি, সেটা কিন্তু জাতীয় মানে নির্বাচনের সঙ্গেই হতে পারে। একটি দুটো মানে একই ব্যালটে দুটো হতেই পারে, কোনো সমস্যা নেই। পৃথিবীতে জুড়েই এগুলো হয়। হ্যাঁ, এই ভোটের বিষয়গুলোকে নতুন করে আবার শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে আবার ভোট করা দরকার। কোন নির্বাচনের কথা বলছেন? জাতীয় নির্বাচন এবং জাতীয় নাগরিক কমিটির যে দাবি, সেই নির্বাচন মানে ওটা হলো গণপরিষদের নির্বাচন, একই সঙ্গে হতে পারে। একই সঙ্গে হতে পারে মানে কি হওয়া উচিত তাই। কারণ আমাদের আপনি যেটা বলছেন খরচ কমানো, এবং না শুধু খরচ কমানো না, সমস্ত কিছুই, সময় কমানো, খরচ কমানো, লোকবলের বিষয়, নানা রকম সংকটকে আমরা যদি করতে চাই, কি বলে এড়াতে চাই,
তাহলে এটা সব না, তার চেয়ে সবচেয়ে বড় ব্যাপারটা ছিল নির্বাচন প্রশ্নে মানে একটা ঐক্যমত্য তো খুব জরুরি দরকার, না হলে তো সে কথাটাই বলছি। যারা বলে যে এই যে বিএনপি এখন বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, হ্যাঁ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবেই, কারণ তারা বড় দল, বড় দলে অনেক রকম ট্রেন্ড থাকে, তাই না, ভিতরে ভিতরে অনেক কিছু থাকে। তাদের লোকেরা এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কি বলে যারা চাঁদাবাজি করতো সেই জায়গাগুলো তারা দখল করেছে, এটা কিন্তু লোকমুখে সবাই জানে। এবং তার জন্যে কি বলে ওই পার্টি থেকে প্রচুর লোক, ১৫০০-এর বেশি লোককে বহিষ্কার করা হয়েছে। তো এইটা কিন্তু সমাধান না, বহিষ্কার করাটা সমাধান না। সাংস্কৃতিকভাবে তাদের ভিতরে এই বোধ এবং শিক্ষা জাগ্রত করতে হবে যে আমরা জনগণের সেবক বা সেবা করতে এসেছি, আমরা কেন চাঁদাবাজি করব? আমাদের মৌলিক কাজ হলো সেবা। আপনি যেটা বললেন এটা তো খুব স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা। এত সহজ কি সবকিছু? না, সহজ না, কিন্তু এটাকে যদি আপনি সত্যিকার অর্থেই যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে দুটো কাজ করতে হবে। দেশে গণতন্ত্র থাকতে হবে, নির্বাচিত সরকার থাকতে হবে, আর রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক রীতিনীতি, আদর্শ এবং নর্মসগুলো পরিচালিত হতে হবে। আপনি মুখে গণতন্ত্রের কথা বলবেন কিন্তু চর্চা করবেন কি বলে এই স্বৈরাচারের মতো, এটাতে হতে পারে না, তাই না? এই যে ফুটপাতের এইগুলো সব ফুটপাত দখলবার সব কিছু লোক আছেই, তারা এটা করতেছে, এখন বিএনপির নামে করছে, হয়তো করছে তারাই, যারা আগে ছিল তারাই হয়তো করছে, অথবা এদের সঙ্গে যুক্ত হয়ে বোথ পার্টি করছে। হ্যাঁ, সামনে আসছে না, কিন্তু তৃতীয় পার্সন দিয়ে টাকা সংগ্রহ করছে, তাই না? দেখলাম একটা রিপোর্টে, দেখলাম যে বছরে ৬৬,০০০ কোটি টাকা চাঁদাবাজি হয়। বাহ, তাই তো আর কিছু লাগে না, চাকরি বাকরি দরকার নেই, ঘরে বসে থাকেন। চিন্তা করেন, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, পার্টিগতভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং পার্টিতে যদি গণতন্ত্র মানে প্রতিষ্ঠা করা সম্ভব তাহলেই এটা সম্ভব, তা নাহলে কিন্তু সম্ভব না। একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে মাহমুদুল্লাহ মানে ছেড়ে দিলেন ক্রিকেট, তার মানে পঞ্চপাণ্ডব চলে গেল, কি হবে? পঞ্চপাণ্ডব চলে গেলে যে নতুন পঞ্চপাণ্ডব হবে না, এটা তো না। নূতনের আবাহনকেই হলো সবচেয়ে বড় বিষয়। যখন আপনি সবসময় নূতন হতে থাকবেন, পরিশীলিত হতে থাকবেন, সংস্কৃত হতে থাকবেন, তখন দেখবেন যে আপনার দল আগের তুলনায় আবার নতুন। সেই পরিস্থিতিতে দেখেন একেবারে ছোট্ট করে। হ্যাঁ, অবশ্যই দেখি, আমি বিশ্বাস করি এবং মনে করি যে এদেরকে তৈরি করা হলো যারা নেতৃত্বে আছেন তাদের দায়িত্ব, এবং তারা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে ক্রিকেটের কথা বলছিলাম, ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে, সেই জন্য এত আলোচনা। আর যে আলোচনাগুলো করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল আবারও কথা হবে। খোদা হাফেজ।